আধুনিক ভারতের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা শুনলে রীতিমতো অবাক হতে হয়। আজ আমরা তেমনই এক ঘটনার গভীরে যাব, পুরুলিয়ার অস্ত্রবর্ষণ রহস্য। এমন একটা ঘটনা যা আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তি আর ষড়যন্ত্রের গল্পকেও হার মানায়, আর যার জট আজও খোলেনি। সময়টা ১৯৯৫ সাল, ডিসেম্বর মাস। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার একটা শান্ত সাধারণ গ্রাম। সেখানকার মানুষজনের কাছে দিনটা আর ৫টা দিনের মতোই শুরু হয়েছিল। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে এমন কিছু নামতে চলেছে যা ভারতের ইতিহাসে এক বিরাট রহস্যময় অধ্যায়ে জন্ম দেবে। তো সকালবেলা গ্রামবাসীরা যখন মাঠে কাজ করতে গেলেন, তারা দেখলেন অদ্ভুত কিছু জিনিসপত্র পড়ে আছে। প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কিছু, কিন্তু কৌতূহল নিয়ে কাছে যেতেই তাদের চক্ষু চড়ক গাছ। আরে, এ তো সব অত্যাধুনিক রাইফেল! চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে অস্ত্রের বাক্স। একটা দুটো নয়, অনেকগুলো। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। পুলিশ এলো, সেনাবাহিনী এলো, আর তদন্ত শুরু হতেই যে তথ্যটা সামনে এলো সেটা ছিল একেবারে অবিশ্বাস্য। ভাবুন একবার, ছোটখাটো কোনো ব্যাপার নয়, প্রায় ৪ টন, হ্যাঁ ৪ টন সামরিক অস্ত্র আকাশ থেকে ফেলা হয়েছে। কি ছিল সেই অস্ত্রভাণ্ডারে? শুনলে অবাক হতে হয়। ৩০০র বেশি AK-7 রাইফেল, পিস্তল, ১০০র বেশি অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড, স্নাইপার রাইফেল, এমনকি নাইট ভিশন বাইনোকুলার পর্যন্ত। মানে বোঝাই যাচ্ছে এটা কোনো সাধারণ চোরাচালানের ঘটনা একদমই নয়। এর পেছনে রয়েছে অনেক বড়, অনেক গভীর কোনো ছক। তো এটা পরিষ্কার হয়ে গেল যে অস্ত্রগুলো আকাশ থেকে প্যারাশুটের সাহায্যে ফেলা হয়েছে, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা হলো, কারা করল এই কাজ, কেন করল, আর সবচেয়ে বড় কথা, কিভাবে করল? তদন্তকারীরাও কিন্তু বসেছিলেন না। সাথে সাথে ফ্লাইট লগ চেক করা শুরু হলো, আর সেখান থেকেই একটা বিমানের খোঁজ পাওয়া গেল। একটা লাতভিয়ান আন্তনোভ AN-26 কার্গো প্লেন। দেখা গেল বিমানটা পাকিস্তানের করাচি থেকে উড়ে এসে ঠিক পুরুলিয়ার উপর দিয়ে গেছিল, আর তারপর কলকাতা হয়ে ভারতের আকাশসীমা ছেড়ে বেরিয়ে যায়। ব্যাস, তদন্তকারীদের টার্গেট লক হয়ে গেল। এবার শুরু হলো সেই ভুতুরে বিমানটার খোঁজ। তারা এক প্রকার নিশ্চিত ছিলেন যে এই বিমানটার সাথেই পুরো ঘটনার একটা সরাসরি যোগ আছে। বিমানটার যাত্রাপথটাও ছিল খুব অদ্ভুত আর সন্দেহজনক। দেখুন, ভারতে ঢোকার সময় পাইলট বলেছিল তাদের গন্তব্য কম্বোডিয়া, কিন্তু প্লেনটা গিয়ে নামল থাইল্যান্ডের ফুকেটে। এই যে একটা গরমিল, এটাই ভারতীয় গোয়েন্দাদের আরও বেশি করে সতর্ক করে দিল। এর ঠিক ৪ দিন পর, মানে ২২শে ডিসেম্বর, সেই একই বিমান ফুকেট থেকে ফেরার সময় আবার ভারতের আকাশসীমায় ঢোকার অনুমতি চাইল। কিন্তু ওরা জানত না এবার ভারতীয় কর্তৃপক্ষ তাদের জন্য একদম তৈরি হয়ে বসে আছে। আর যেমনই প্লেনটা ভারতের আকাশে ঢুকেছে, সাথে সাথে দুটো MiG-21 ফাইটার জেট গিয়ে ওটাকে ঘিরে ফেলল। সোজা বাধ্য করা হলো মুম্বাই এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য। আর এখান থেকেই গল্পের মোড়টা একদম ঘুরে গেল। তো বিমানটা নামার পর মোট ৮ জনকে ধরা হলো, কিন্তু তাদের পরিচয় জানার পর রহস্যটা কমার বদলে যেন আরও বেড়ে গেল। কারা ছিল এরা? কি ছিল এদের আসল উদ্দেশ্য? যাদের ধরা হয়েছিল তাদের মধ্যে প্রধান ছিল একজন ড্যানিশ নাগরিক, নাম কিম ডেভি। তার সাথে ছিল পিটার ব্লিচ, একজন ব্রিটিশ অস্ত্র ব্যবসায়ী, আর ছিল দীপক মণিকান্ত, যিনি আনন্দ মার্গ বলে একটা সংগঠনের সদস্য। বাকি ৫ জন ছিল লাটভিয়ার পাইলট আর ক্রু, মানে একেবারে একটা আন্তর্জাতিক দল। কিন্তু গল্পের আসল টুইস্টটা এলো পিটার ব্লিচকে ঘিরে। অনেক বছর পর জানা গেল সে নাকি আসলে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা মানে MI6-এর একজন গুপ্তচর ছিল, আর সে নাকি এই অস্ত্র ফেলার ব্যাপারে আগে থেকেই ব্রিটিশ ইন্টেলিজেন্সকে খবর দিয়ে রেখেছিল। ভাবা যায়? কিন্তু সবচেয়ে অবাক করা ঘটনাটা ঘটল মুম্বাই এয়ারপোর্টে। প্লেনটা ল্যান্ড করার পর প্রায় ৪৫ মিনিট কেউ ওটার পাহারায় ছিল না, আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগালো মূল অভিযুক্ত কিম ডেভি। সে কিছু জরুরি কাগজপত্র নিয়ে সোজা এয়ারপোর্ট থেকে হাওয়া হয়ে গেল। এত বড় একটা ঘটনার মূল হোতা এভাবে কি করে পালিয়ে গেল, এই প্রশ্নটা আজও সবাইকে ভাবায়। তো কিম ডেভি তো পালালো। বাকিদের যখন জেরা করা শুরু হলো, তখন এক একজন এক এক রকম কথা বলতে লাগল, আর তাতেই পুরো ব্যাপারটা একটা জটিল ষড়যন্ত্রের জালে জড়িয়ে গেল। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? কেন এই মিশন? কার জন্য এতগুলো অস্ত্র আনা হচ্ছিল? কি ছিল এর পেছনের আসল উদ্দেশ্য? এখানে দুটো একেবারে আলাদা গল্প সামনে আসে। পিটার ব্লিচ বলল অস্ত্রগুলো আনন্দমার্গ সংগঠনের জন্য আনা হচ্ছিল, আর সে একজন খবরদাতার কাজ করছিল।
আবার অন্যদিকে বহু বছর পর যখন ডেনমার্কে কিম ডেভির খোঁজ মিলল, সে দাবি করল যে এটা নাকি আনন্দমার্গের সদস্যদের আত্মরক্ষার জন্য একটা অপারেশন ছিল। কিম ডেভির দাবিটা ছিল আরও সাংঘাতিক। সে বলল এই পুরো অপারেশনে নাকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও আর গোয়েন্দা সংস্থা রয়েরও হাত ছিল। এমনকি তার দাবি অনুযায়ী তাকে নাকি মুম্বাই এয়ারপোর্ট থেকে পালাতে আর দেশ ছাড়তেও সাহায্য করা হয়েছিল। অবশ্যই ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই কিম ডেভির এই সব দাবিকে একদম উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য পরিষ্কার, ভারতে যাতে ওকে ফেরত না পাঠানো হয় সেই ভয়েই ডেভি এসব মনগড়া গল্প বানিয়েছিল। মামলাটা এখানেই শেষ নয়। এরপর যে বিচার হলো আর যা যা ঘটল সেটাও কিন্তু কম অদ্ভুত নয়, আর সে কারণেই হয়তো রহস্যটা আজও রহস্যই রয়ে গেছে। যাই হোক, কলকাতা হাইকোর্টে বিচার হল, পিটার ব্লিচ সহ বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডও হল। কিন্তু মজার ব্যাপার হল, কয়েক বছরের মধ্যেই সবাই ছাড়া পেয়ে গেল। রাশিয়ার অনুরোধে লাটভিয়ার ক্রুরা মুক্তি পেল, আর ব্রিটিশ সরকারের চাপে পিটার ব্লিচও ছাড়া পেয়ে গেল। আর মূল চক্রী কিম ডেভি, তার কি হলো? তাকে ডেনমার্কে পাওয়া তো গেল, কিন্তু সেখানকার আদালত তাকে ভারতে ফেরত পাঠাতে রাজি হল না। ফলাফল, সে আজও মুক্ত, স্বাধীন। আজ প্রায় ৩ দশক কেটে গেছে, কিন্তু কিছু প্রশ্ন আজও একই রকম রয়ে গেছে। কে ছিল এই মিশনের আসল মাথা? এতগুলো অস্ত্রের টাকা কে দিয়েছিল? আর সবচেয়ে বড় রহস্য, কিম ডেভি কিভাবে সবার চোখে ধুলো দিয়ে অমন সুরক্ষিত একটা এয়ারপোর্ট থেকে পালিয়ে গেল? সত্যি বলতে পুরুলিয়ার এই অস্ত্রবর্ষণ রহস্যটা এমনই একটা ঘটনা যেখানে আন্তর্জাতিক গুপ্তচর, একটা রহস্যময় সংগঠন আর সরকারি ষড়যন্ত্রের তত্ত্ব সব মিলেমিশে একাকার হয়ে গেছে। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বলা প্রায় অসম্ভব। এটা এমন এক অসমাপ্ত গল্প যা আজও ভারতের ইতিহাসে একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গেছে।